আসসালামু আলাইকুম। আজকে আমরা আলিম স্যারের বইয়ের অণুজীব চ্যাপ্টারের সকল অনুশীলনী প্রশ্নগুলো সলভ করব ইনশাআল্লাহ। চলো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করি। ভাইরাস বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণু ব্যবহৃত হয়? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, কারণ কি? কারণ পোষকের রাইবোজোমের ভিতরে কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়া হয়। এই ট্রান্সলেশন প্রক্রিয়ায় ভাইরাসের যেই দেহের প্রোটিনটা, সেই প্রোটিনটা কিন্তু এভাবেই তৈরি হয়। ওকে, 2 নাম্বারটা দেখো, ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা কোনটি? অ্যান্সার হবে হচ্ছে আমাদের সাইজন্ট। ঠিক আছে, সাইজন কথার মানেই হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। ঠিক আছে, নর্মালি তো একটা কোষের মধ্যে একটা মাত্র নিউক্লিয়াস থাকার কথা, কিন্তু সাইজন্টের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে। তো এখান থেকে আমরা আর কি কি জিনিস মনে রাখবো? এখান থেকে দেখো স্পোরোজোয়েট, এটার আকৃতি কিরকম একটু মাথায় রাখি আমরা। স্পোরোজোয়েটের আকৃতি হচ্ছে মাকু আকৃতির। আমরা জানি যে মানব দেহে আসলে ম্যালেরিয়া পরজীবীর এই স্পোরোজোয়েট দশাটাই কিন্তু প্রবেশ করে থাকে। তারপর ট্রোফোজয়েট, এটার আকৃতি হচ্ছে গোলাকৃতির হয়ে থাকে, গোলাকৃতির হয়। এবং ট্রোফোজয়েটটা কিসের দশা? এই ট্রোফোজয়েটটা আমরা পাই হচ্ছে আমাদের এরাইথ্রোসাইটিক সাইজোগনিতে। এরাইথ্রোসাইটিক অর্থাৎ মানব দেহে লোহিত রক্তকণিকার মধ্যে ম্যালেরিয়া পরজীবীর যে দশাটা, এরিথ্রোসাইটিক সাইজোগনি, সংক্ষেপে লিখলাম আমি সাইজোগনি। তারপরে দেখো এখানে ওওসিস্টের কথা বলতেছে, মনে রাখতে হবে যে ম্যালেরিয়া পরজীবীর ডিপ্লয়েড মানে 2n দশা কোনটা কোনটা? তিনটা হচ্ছে ডিপ্লয়েড দশা ম্যালেরিয়া পরজীবীর। একটা হচ্ছে জাইগোট, তারপরে হচ্ছে ওওসিস্ট এবং হচ্ছে আমাদের ওওকিনেট। ওওকিনেট, এই তিনটাই কিন্তু হচ্ছে শুধুমাত্র ডিপ্লয়েড দশা। বাকি যতগুলো দশা আছে ম্যালেরিয়া পরজীবী সবগুলা কিন্তু হ্যাপ্লয়েড টাইপের দশা। ওকে, তারপরে দেখো 3 নাম্বারটা, নিচের কোন দশাটি মশকের লালা গ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে? একটু আগে বলছিলাম যে স্পোরোজয়েট। তো এখানে আরো কয়েকটা জিনিস আমাদের একটু মাথায় রাখা জরুরি, যে এই লালা গ্রন্থির মধ্যে কত সংখ্যক স্পোরোজয়েট থাকে একটু মাথায় রাখবা। যে লালা গ্রন্থিতে, মশকির লালা গ্রন্থিতে প্রায় 3,26,000 স্পোরোজয়েট থাকে। 26,000 স্পোরোজয়েট থাকে। ওকে, আর একটা মশকি যখন তোমাকে কামড় দিবে, মশকির একটা কামড়ের সঙ্গে সঙ্গে প্রায় 10%-এর মতো, কি বললাম, মোট 10% স্পোরোজয়েট মানবদেহে প্রবেশ করে। স্পোরোজয়েট মানবদেহে প্রবেশ করে। ঠিক আছে, মানবদেহে প্রবেশ করে, ক্লিয়ার? ওকে, তারপরে দেখো আমাদের আর এইখান থেকে কি কি মনে রাখতে হবে, যে ট্রোফোজয়েট, মেরোজয়েট। মনে রাখবা যে ক্রিপ্টো সংক্রান্ত যতগুলো আমাদের দশা থাকবে, ক্রিপ্টোজয়েট কিংবা ক্রিপ্টোমেরোজয়েট, এগুলো আসলে হেপাটিক সাইজোগনির অংশ। অন্যদিকে ট্রফোজয়েট, মেরোজয়েট এগুলা পাই আমরা কিসের মধ্যে? এরাইথ্রোসাইটিক সাইজোগনিতে। ওকে, এই জিনিসটা জাস্ট মাথায় রাখো। 4 নাম্বারটা, কোন বিজ্ঞানী টিএমভিকে তামাক পাতা থেকে কেলাসন প্রক্রিয়ায় পৃথক করেন? ঠিক আছে, তাহলে কোন বিজ্ঞানী টিএমভিকে তামাক পাতা থেকে কেলাসন প্রক্রিয়া পৃথক করেন? হচ্ছে স্ট্যানলি। ওকে, নাম কি? তার নাম হচ্ছে স্ট্যানলি। এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আইভানোভস্কিকে আমরা বলে থাকি ভাইরাসের আবিষ্কারক। ওকে, অন্যদিকে স্ট্যানলিকে আমরা বলে থাকি ভাইরোলজির জনক। ক্লিয়ার? এরপরে আসো 5 নাম্বারটা, ম্যালেরিয়া পরজীবীর এরাইথ্রোসাইটিক সাইজোগনির কোন ধাপে হিমোজয়েন নামক বর্জ্য উৎপন্ন হয়? এটার উত্তর হবে হচ্ছে সাইজন্ট। এই সাইজন্ট ধাপে আমরা হিমোজয়েন নামক বর্জ্য পদার্থটা কি হয়? বর্জ্য পদার্থ মূলত পাওয়া যায়। ওকে, তারপরে দেখো এই যে সিগনেট রিং দশা। ঠিক আছে, এখানে সিগনেট রিং দশা, এটা হচ্ছে রিং এর মতো দেখায়। এগুলো টুকটাক জাস্ট জিনিস একটু দেখে রাখবা। কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি? কমা আকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের ভিব্রিও কলেরা হচ্ছে কমা আকৃতির ব্যাকটেরিয়া। তো এখানে বেশ কিছু জিনিস এখানে বলা হয়েছে, সবগুলো আসলে কি টাইপের একটু আমরা দেখি। যেমন সার্সিনা হচ্ছে গোলাকৃতির ব্যাকটেরিয়া, সো এগুলো হচ্ছে কাইন্ড অফ কক্কাস। ওকে, তারপরে ফ্লাজেলা ভিত্তিক কিছু শ্রেণীবিন্যাস আছে, যেমন ভিব্রিও কলেরাটা অনেকটা এই টাইপের, তাহলে একটা মাত্র ফ্লাজেলা থাকে এখানে। ওকে, তারপরে দেখো হচ্ছে সিউডোমোনাসের ক্ষেত্রে মনে রাখতে হবে মোনালিসার নামটা। মোনালিসাকে মেয়েদের মাথায় অনেক চুল থাকে, সো মোনাসের মাথায় এরকম চুল থাকবে, এই জন্য এটাকে বলা হয় সেফালোট্রিকাস। সেফালো কথার মানে হচ্ছে মস্তিষ্ক, তার মানে সিউডোমোনাসের মস্তিষ্কের প্রান্তে বা উপরের প্রান্তে কি থাকে? এক গুচ্ছ ফ্লাজেলা থাকে। ওকে, এটা হচ্ছে সেফালোট্রিকাস। তারপরে হচ্ছে স্পাইরেলামের কথা খেয়াল করো, স্পাইরেলামটা হচ্ছে দুই পাশে দুটো ফ্লাজেলা থাকে, এই জন্য এটার আকৃতি কিরকম? মাইনাস আকৃতির হয়ে থাকে। ওকে, স্পাইরেলাম
এটা হচ্ছে মাইনাস আকৃতির মতো হয়ে থাকে। স্পাইরালের মধ্যে দুইটা মাত্র ফ্লাজেলা থাকে। ওকে, তারপরে দেখো 7 নাম্বারটা, ম্যালেরিয়া জীবাণুর কোন দশা প্রথম যকৃত কোষকে আক্রমণ করে থাকে? উত্তর হবে হচ্ছে আমাদের স্পোরোজয়েড দশাটা। স্পোরোজয়েড দশা কি করে? যকৃত কোষকে মূলত আক্রমণ করে থাকে। ওকে, তারপরে দেখো কোন ব্যাকটেরিয়া ভিটামিন তৈরি করে থাকে? ভিটামিন তৈরি করে থাকে আমাদের ইকোলাই ব্যাকটেরিয়া। তো আমরা জানি যে ইকোলাই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের বৃহদান্ত্রে থাকে এবং তারা ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করতে পারে। ওকে, এবং এই ইকোলাইটা হচ্ছে মানুষের উপকারী একটা ব্যাকটেরিয়া। তো মনে রাখতে হবে আরও কয়েকটা জিনিস ব্যাকটেরিয়ার উপকারী ভূমিকার মধ্যে, যে ইকোলাই এবং হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এই ব্যাকটেরিয়াগুলা জিন প্রকৌশলে ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হবে? জিন প্রকৌশলে ব্যবহৃত হয়। অপরদিকে এখানে দেখতেছো যে রাইজোপাস নামে একটা ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম একটা ব্যাকটেরিয়ার নাম দেখছো। এই রাইজোবিয়াম কি করে? রাইজোবিয়ামটা শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে। বুঝতে পারছো? এটা হচ্ছে রাইজোবিয়ামের একটা উপকারী ভূমিকা। শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে। আর ক্লস্ট্রিডিয়ামের কয়েকটা কথা মনে রাখতে চাইলে, ক্লস্ট্রিডিয়ামটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টেটানি একটা ব্যাকটেরিয়ার নাম আছে, যেটা টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জন্য দায়ী। এরপর 9 নাম্বারটা খেয়াল করো, প্লাজমোডিয়াম ভিভেক্সের গ্যামিটোগনি কোথায় হয়ে থাকে? প্লাজমোডিয়াম ভিভেক্সের গ্যামিটোগনিটা কোথায় হয়ে থাকে? উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে আমাদের মশকির ক্রপে। কারণ গ্যামিটোগনি কিন্তু মানুষের মধ্যে হয় না। গ্যামিটোগনিটা কোথায় হয়ে থাকে? গ্যামিটোগনি হয়ে থাকে হচ্ছে মশকির দেহে। ওকে, তো এখন খেয়াল করতে হবে মশকির দেহে এই ম্যালেরিয়া পরজীবীর দুইটা চক্র কাজ করে থাকে। একটা হচ্ছে গ্যামিটোগনি, যেটা হয় মশকির ক্রপে, আরেকটা হচ্ছে স্পোরোগনি। এই স্পোরোগনিটা কোথায় হয়? স্পোরোগনিটা হয় মশকের ক্রপের প্রাচীরে হয় স্পোরোগনি, যেখানে তোমার মূলত ওওসিস্ট তৈরি হবে আর কি। ওকে, আচ্ছা, তারপরে দেখো নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণু ডিপ্লয়েড দশা? একটু আগে এটা আলাপ করছিলাম যে তিনটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী ডিপ্লয়েড দশা, জাইগোট, ওকিনেট আর হচ্ছে ওওসিস্ট। বাকি যতগুলো দশা আছে সবগুলো হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড টাইপের দশা। ব্যাকটেরিওফাজ এটা কি? ব্যাকটেরিওফাজ এটা হচ্ছে এক ধরনের ভাইরাস। ফাজ কথার মানে হচ্ছে ভক্ষণ করা বা আক্রমণ করা। তাহলে যে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে সেটাই হচ্ছে ব্যাকটেরিওফাজ। তারপরে হচ্ছে আমাদের টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের হয়ে থাকে? টোবাকো মোজাইক ভাইরাসের আকারটা কোন ধরনের হবে? টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে দণ্ডাকার একটা ভাইরাস। ঠিক আছে, টোবাকো মোজাইক ভাইরাসটা কি? দণ্ডাকার একটা ভাইরাস। আমাদের মনে রাখতে হবে গোলাকার ভাইরাস কি আছে। মনে রাখবো যে মানে কমন যে ভাইরাসগুলো আছে, যেমন পোলিও, এসব তোমার নাম শুনছো, পোলিও, তারপর হচ্ছে ডেঙ্গু, তারপরে হচ্ছে আমাদের HIV, এগুলো হচ্ছে গোলাকৃতির ভাইরাস, মনে থাকবে। আর ঘনক্ষেত্রাকার মানে পাউরুটির মতো, এটা হচ্ছে ভ্যাকসিনিয়া হচ্ছে ঘনক্ষেত্রাকার ভাইরাস। আর T2 ফাস, T2, T4, T6 এগুলো সবগুলো হচ্ছে ব্যাঙাচি আকৃতির ভাইরাস, মনে থাকবে। এরপরে আসো 13 নাম্বারটা, প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার স্বাভাবিক সুপ্তিকালটা কতদিন? প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার স্বাভাবিক সুপ্তিকালটা কতদিন হয়ে থাকে? তো এটার উত্তর হচ্ছে আমাদের 18 থেকে 40 দিন। প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার স্বাভাবিক সুপ্তিকাল হচ্ছে কি? 18 থেকে 40 দিন। মনে রাখতে হবে যে 8 থেকে 15 দিন কিসের? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের হচ্ছে 8 থেকে 15 দিন সুপ্তিকাল মানে কি? জীবাণুটা প্রবেশ করলো এবং তারপর থেকে লক্ষণ প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা, সেটাকে আমরা বলে থাকি সুপ্তিকাল। সো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের 8 থেকে 15 দিন। প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার কয়দিন পড়ছি? 18 থেকে 40 দিন। বাকিগুলো খেয়াল করো, 12 থেকে 20, তাহলে ব আছে, এটা হবে প্লাজমোডিয়াম ভিভেক্সের সুপ্তিকাল 12 থেকে 20 দিন। আর 11 থেকে 16 দিন হচ্ছে প্লাজমোডিয়াম ওভালির। ক্লিয়ার? ওকে, এবার 14 নাম্বারটা খেয়াল করো যে নিচের কোনটি ডিএনএ ভাইরাসগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস। তাহলে ডিএনএ ভাইরাস কি আছে? সুন্দর করে একটা নেমোনিক দিয়ে আমরা এটা মনে রাখতে পারি। ডিএনএ ভাইরাসের নেমোনিকগুলো হচ্ছে ভ্যাট দিয়ে আমরা মনে রাখতে পারি। ভিতে হচ্ছে আমাদের ভ্যারিওলা ভ্যাকসিনিয়া, এতে হচ্ছে আমাদের অ্যাডেনোহার্পিস,
টিতে হচ্ছে আমাদের টি2 ফাস্ট ভাইরাস এবং টিআইভি ভাইরাস। ওকে, এগুলো হচ্ছে আমার ডিএনএ ভাইরাস। এর বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের আরএনএ ভাইরাসের মধ্যে হবে। কোনটি ভাইরাস গঠিত রোগ? ভাইরাস গঠিত রোগ হচ্ছে আমাদের জলাতঙ্ক রোগ। তো ভাইরাস গঠিত রোগ কি কি আছে একটু আমাদের দেখতে হবে। ওকে, ভাইরাস গঠিত রোগ কি কি আছে এটাও আমরা একটা নেমোনিক দিয়ে মাথায় রাখতে পারি যে হাই 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 দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা জন্ডিস রোগে পেল, জন্ডিস রোগে পেল। ওকে ওকে, তাহলে দেখো এখানে কি কি আছে। একটা হাতে হচ্ছে আমাদের হাম, তারপরে হাতে হচ্ছে আমাদের হারপিস, তারপরে হচ্ছে দেশে, দেশে দিয়ে আমরা কি মনে রাখতে পারবো? ডেঙ্গু। বসন্তে হচ্ছে বসন্ত রোগ আর কি, জল বসন্ত, গুটি বসন্ত, এগুলা। তারপরে মাতে হচ্ছে আমাদের মামস, মামস। ওকে, এতে হচ্ছে অ্যাডেনো, আর ভাতে হচ্ছে কি ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস। জানো যে হেপাটাইটিস সি কে বলা হয়ে থাকে তুষের আগুন, হেপাটাইটিস বি এবং সি এর কারণে কিন্তু লিভার ক্যান্সার হতে পারে। তারপরে ইনফ্লুয়েঞ্জাতে ইনফ্লুয়েঞ্জা, জন্ডিসে হচ্ছে জন্ডিস, তারপর হচ্ছে পেলোতে হচ্ছে আমার পোলিও, পোলিও, আর রোগে হচ্ছে রুবিওলা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ভাইরাস ঘটিত রোগগুলো আমরা এখানে পড়লাম। এরপরে দেখো তাহলে বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, জানো। এবার আসো এক্স ফ্ল্যাজেলেশনটা কোথায় ঘটে থাকে? এক্স ফ্ল্যাজেলেশনটা কোথায় হবে? এটা হবে হচ্ছে আমাদের মশকির ক্রপের মধ্যে। আর এক্স ফ্ল্যাজেলেশনটা এটা আসলে কিসের পার্ট? এটা আসলে হচ্ছে আমাদের মশকির ক্রপে ম্যালেরিয়া পরজীবীর যে গ্যামিটোগনি হয়, সেই গ্যামিটোগনি পর্যায়ে শুক্রাণু তৈরির একটা প্রক্রিয়া হচ্ছে এক্স ফ্ল্যাজেলেশন। ঠিক আছে, তাহলে এক্স ফ্ল্যাজেলেশন প্রক্রিয়া কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হয়, এটা মাথায় রাখতে হবে। কোনটিকে কেলাসিত করা যায়? ভাইরাসকে কেলাসিত আমরা করতে পারি। আমরা জানি যে এই ভাইরাসটাকে ব্যাপন করা যায়, কেলাসিত করা যায়, তলানীকরণ করা যায়, সাসপেনশন, সেন্ট্রিফিউশন সব কিছু করা যায়। এবং ভাইরাসটা কিন্তু ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ফিল্টারযোগ্য নয়। এগুলো হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্যগুলোর মধ্যে টুকটাক পয়েন্ট লেখা আছে। ওকে, তারপরে দেখো 18 নাম্বারটা, কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সার্কোমা রোগ হয়ে থাকে? ক্যাপোসি সার্কোমা রোগ হবে কি দিয়ে? হারপিস ভাইরাস দিয়ে, হারপিস ভাইরাস দিয়ে ক্যাপোসি সার্কোমা রোগ হয়ে থাকে। আরও কয়েকটা আমাদের ভাইরাসের নাম মনে রাখা উচিত এখানে রোগ সৃষ্টিকারী। যেমন আমি যদি বলি হচ্ছে ইবিভি বা এপস্টেইন বার ভাইরাস, এটা দিয়ে হয় কি? ন্যাজোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার। ন্যাজোফ্যারেঞ্জিয়াল, ন্যাজো মানে কি নাক, আর ফ্যারিংস মানে হচ্ছে গলবিল। তাহলে নাসিক্য গলবিলের যে ক্যান্সারগুলা সেটা হচ্ছে আমাদের এপস্টেইন বার ভাইরাস বা ইবিভি দিয়ে হতে পারে। তারপরে মনে রাখতে হবে হচ্ছে আমাদের অ্যানোজেনিটাল ক্যান্সার। অ্যানোজেনিটাল ক্যান্সার হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে, এটা দিয়ে হয় হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার বা অ্যানোজেনিটাল ক্যান্সার। অ্যানোজেনিটাল ক্যান্সার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়ে থাকে, মনে থাকবে? ওকে, তারপরে দেখো কোন ভাইরাসে ডিএনএ থাকে? তো আমরা একটু আগে পড়ে আসছিলাম যে ডিএনএ থাকে হচ্ছে ভ্যাট ভাইরাসে। এর মধ্যে টিতে ছিল আমাদের টি2 ফাস্ট ভাইরাস এবং টিআইভি ভাইরাস। ওকে, ক্লিয়ার? 20 নাম্বারটা খেয়াল করো, মশকের লালা গ্রন্থিতে ম্যালেরিয়া জীবাণুর কোন দশা পাওয়া যায়? এটা পাওয়া যাবে হচ্ছে আমাদের স্পোরোজয়েড দশা। আমরা আগেই পড়ছিলাম যে মশকের লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েড থাকতে পারে। ওকে, তারপরে দেখো টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার কে করেছেন? টোবাকো মোজাইক ভাইরাসের আবিষ্কারক কে? আবিষ্কারক হচ্ছেন আমাদের মার্টিনাস বিজারিঙ্ক। ওকে, টোবাকো মোজাইক ভাইরাসের আবিষ্কারককে? আবিষ্কারক হচ্ছে আমাদের মার্টিনাস বিজারিঙ্ক। ওকে, তারপরে দেখো এখানে ওয়াল্টার রিডের একটা কথা লেখা আছে, মনে রাখতে হবে। ওয়াল্টার রিড হচ্ছেন পিত জ্বর সৃষ্টিকারী ভাইরাসের আবিষ্কারক, পিত জ্বর বা হলুদ জ্বর ভাইরাসের আবিষ্কারক। ওকে, পিত জ্বর, হলুদ জ্বরটা তিনি পড়তে পারলেন, রিড। 22 নাম্বার, নিচের কোনটি দ্বারা চিকনগুনিয়া জ্বরের ভাইরাস সংক্রমিত হয়? উত্তর হচ্ছে আমাদের এডিস এজিপ্টি। তো এডিস মশক এগুলো দিয়ে আমাদের 3 ধরনের রোগী হতে পারে। একটা হতে পারে ডেঙ্গু, তারপরে হতে পারে জিকা ভাইরাসেরও
বাহক কিন্তু এই এডিস মশাগুলাই। ওকে, সো জিকা ভাইরাসের বাহক হচ্ছে এডিস মশাগুলা। তারপর চিকনগুনিয়া, এগুলো হয় এডিস দিয়ে। আর অ্যানোফিলিস দিয়ে কি হবে? ম্যালেরিয়া হয়ে থাকে। অ্যানোফিলিস মশকি দিয়ে হয়ে থাকে ম্যালেরিয়া, মনে রাখতে হবে। তারপরে মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাসকে কি বলা হয়ে থাকে? বলা হয়ে থাকে সাইমিয়ান ভাইরাস। এটা একটু ইম্পর্ট্যান্ট। এবং মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাসগুলোকে বলা হয়ে থাকে কি? সাইমিয়ান ভাইরাস বলা হয়ে থাকে। আর মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী আরএনএ ভাইরাসকে আলিম স্যারের বইয়ে লেখা আছে রেট্রো ভাইরাস বলা হয়ে থাকে। আর মনে রাখতে হবে যে হাসান স্যারের বইতে কিন্তু রেট্রো ভাইরাসের একটা এক্সাম্পল দেওয়া আছে এইচআইভি, কারণ সেটা রিভার্স ট্রান্সক্রিপশন করতে পারে, রাইট? অর্থাৎ তাদের দেহের মধ্যে তারা কি করতে পারে? তারা আরএনএ থেকে ডিএনএ রূপান্তরিত করতে পারে। তারপরে রেইনবো এবং সানাপ ভাইরাস প্রতিরোধী, এটা কোন উদ্ভিদের জাত? এটা হচ্ছে পেঁপে উদ্ভিদের জাত। আমরা জানি যে পাপায়া রিং স্পট ভাইরাস দিয়ে পেঁপের একটা রোগ হয়ে থাকে, সেই রোগ প্রতিরোধী জাত হচ্ছে এই রেইনবো এবং সানাপ। মানুষের ব্যাকবোন ফিভারের জন্য দায়ী ভাইরাস কোনটা? এটা হবে হচ্ছে আমাদের ফ্ল্যাবি ভাইরাস। ফ্ল্যাবি ভাইরাসটা কি? ব্যাকবোন ফিভারের জন্য দায়ী ভাইরাস। তো এটা কিভাবে মনে রাখতে হবে? আমরা জানি যে ডেঙ্গুর যে রোগটা আছে, এই ডেঙ্গু রোগটা কিন্তু মশকি বাহিত, ঠিক আছে? অর্থাৎ এই ডেঙ্গু ভাইরাসটা কিন্তু মশকি বাহিত হয়, এডিস ইজিপ্টি মশকি দ্বারা সংক্রমিত হয়। এবং এই ডেঙ্গু রোগের আক্রমণে মেরুদণ্ডে ব্যথা সহ কোমরে ব্যথা হচ্ছে প্রধান লক্ষণ। এটাই আসলে ব্যাকবোন ফিভারের কথা এখানে বলছে আর কি। সো এটা একটা ফ্ল্যাবি ভাইরাস, ডেঙ্গি ভাইরাস, ফ্ল্যাবি ভাইরাস, এই জন্য দায়ী হচ্ছে আমাদের ফ্ল্যাবি ভাইরাস। তারপরে দেখো বাকি যেই ভাইরাসগুলো আছে আমরা একটু খেয়াল করতে পারি। যেমন ভেরিওলা, ভেরিওলা দিয়ে কি হয়? এই ও মনে রাখবা, এগুলো দিয়ে গুটি বসন্ত হয়, গোটার মতো গুটি বসন্ত, ক্লিয়ার? আর যদি প্রশ্নে আসে ভ্যারিসেলা জোস্টার, মনে রাখতে হবে যে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস দিয়ে হয়ে থাকে জল বসন্ত, ক্লিয়ার? জল বসন্ত হবে ভ্যারিসেলা জোস্টার দিয়ে। আর রুবিওলা দিয়ে হয়ে থাকে হচ্ছে হাম, মনে থাকবে তো? ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? কি বলছেন? যে ব্যাকটেরিয়া আবিষ্কার করে থাকেন কোন বিজ্ঞানী? এটার উত্তর হবে হচ্ছে ক, অর্থাৎ লিউয়েনহুক। ব্যাকটেরিয়ার আবিষ্কারক হচ্ছে ক, অর্থাৎ লিউয়েনহুক। লুই পাস্তুর কি করছেন? লুই পাস্তুর দিচ্ছেন একটা থিওরি, যে থিওরিটাকে বলা হয় জার্ম থিওরি অফ দ্য ডিজিজ, অর্থাৎ প্রত্যেকটা রোগ ব্যাধির কারণ যে একটা জীবাণু, সেটা প্রথম প্রকাশ করেন লুই পাস্তুর। রবার্ট কচ, রবার্ট কচ হচ্ছে কচকচ করে, তিনি যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করছেন, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা এমটিবি সংক্ষেপে। অ্যারেনবার্গ কি করছেন? অ্যারেনবার্গ হচ্ছে ব্যাকটেরিয়ার নামকরণ করছেন, ব্যাকটেরিয়ার নামকরণ করছেন। ওকে, আচ্ছা। যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করছেন কে? যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করছেন হচ্ছেন রবার্ট কচ, মনে রাখবা, এটা হচ্ছে রবার্ট কচ। ওকে, ফ্লাজেলাযুক্ত ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলে থাকি? ফ্লাজেলাযুক্ত ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলে থাকি ট্রাইকাস, অর্থাৎ ট্রাইকাস মানেই হচ্ছে কি এগুলোতে ফ্লাজেলা থাকবে। আর অ্যাট্রাইকাস মানে কি? কথার মানে হচ্ছে নো, তার মানে যেগুলো থাকে না সেগুলোকে আমরা বলে থাকি অ্যাট্রাইকাস। ফিলামেন্টাস কোনটা? ফিলামেন্টাস হচ্ছে সূত্রাকৃতির কিছু ব্যাকটেরিয়া থাকে। এটা একটা এক্সাম্পল আছে ক্যান্ডিডেটাস, ক্যান্ডিডেটাস স্পিসিস। ক্যান্ডিডেটাস নামটা অনেকটা ক্যান্ডিডার মতো হইলেও এটা আসলে একটা ব্যাকটেরিয়া ক্যান্ডিডেটাস, এবং এটা ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। ওকে, এটা সূত্রাকৃতির ব্যাকটেরিয়া। আর স্টিরেটটা হচ্ছে কিরকম? এটা স্টার শেপের হয়ে থাকে বা তারকাকৃতির হয়ে থাকে। এক্সাম্পল হচ্ছে স্টেলা স্পিসিস, স্টার স্টেলা, সহজেই মনে থাকবে। কোন ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউল গঠন করে থাকে? এটা হবে হচ্ছে আমাদের রাইজোবিয়াম। এটা জানি যে এটা কি, এটা হচ্ছে আমাদের রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, এটা আগেই পড়ছিলাম আমরা। তারপরে দেখো মার্শ ফিভারের জন্য দায়ী হচ্ছে কোন জীবাণু? মার্শ ফিভারের জন্য দায়ী হচ্ছে আমাদের প্লাজমোডিয়াম। কারণ কি? কারণ মার্শ ফিভার বলতে আসলে ম্যালেরিয়া জ্বরটাকেই বোঝানো হয়। এই মার্শ ফিভারের অনেকগুলো নাম আছে, যেমন ম্যালেরিয়া জ্বর, তারপরে নাম আছে হচ্ছে জলা জ্বর, তারপরে এটাকে বলা হয় রোমান জ্বর, রোমান জ্বর। তারপরে দেখো এটাকে বলা হয় হচ্ছে অনুপম পর্যাবৃত্ত জ্বর, কারণ একটা নির্দিষ্ট সময় পর পর জ্বর আসে, এই জন্য বলা হয়েছে অনুপম পর্যাবৃত্ত জ্বর, অনুপম পর্যাবৃত্ত জ্বর। অথবা কি ইউনিক, ইউনিক পিরিয়ডিক ফিভার, পিরিয়ডিক ফিভার। ক্লিয়ার? তাহলে আমরা আলিম স্যারের বইয়ের অনুযায়ী চ্যাপ্টারটা সকল এমসিকিউ সলভ করলাম আলহামদুলিল্লাহ। সবাই কমেন্টে লিখবা যে ক্লাসটা কেমন লাগছে তোমাদের, তোমরা পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপর কী ধরনের ক্লাস চাও সেটা কমেন্টে জানাও। শেয়ার করো, লাইক করে দাও।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।